সালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আব্দুল্লাহ আবারও শিখর বাংলার ক্লাসে এবং অ্যাডমিশন নিয়ে আজকে যে অধ্যায়টা পড়াবো, এই অধ্যায় থেকে বলতে পারা যায় যে একটা প্রশ্ন এসেই পড়েছে। কারণ আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়িয়েছি তখনও বলেছি এবং এখন আজকে কাজী নজরুল ইসলামের একটা চ্যাপ্টার পড়াবো। বিদ্রোহী সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনের প্রশ্নের সমাধান আমরা করব এবং এখানেও বলছি যে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশে। আর সেটা নজরুল আর রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না, অসম্ভব। এরকম প্রশ্নই তুমি পাবা না। চলো আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে, যেটা ছিল নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস। আমি কিন্তু সবসময় এটা বলে থাকি যে আমাদেরকে শুধু শুদ্ধ উত্তরটা জানলে হবে না, ওটার আশেপাশে আরো কিছু তথ্য জানতে হবে। কারণ যদি আমরা কমন ফেলতে চাই আমাদেরকে এইভাবেই পড়তে হবে এবং ভুল উত্তরগুলো সম্পর্কে একটু জানতে হবে। কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস আমরা মূলত এখানে তিনটা উপন্যাসে না আমাদের বইয়ে পাই। বাঁধনহারা পাই, মৃত্যু ক্ষুধা পাই এবং কুহেলিকা, এই তিনটার কথা পাই। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আসলে মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা দুইটাই আসলে শুদ্ধ। পরশুরাম এটা কার ছদ্মনাম? পরশুরাম ছদ্মনামটা হচ্ছে রাজশেখর বসুর। তো চলো রাজশেখর বসু নিয়ে আমরা একটু জেনে নিই যে রাজশেখর বসুকে নিয়ে আসলে যেহেতু এখানে একটু কথা হয়েছে এই কবিতাটার আঙ্গিকে, তাই রাজশেখর বসুর কথা এসেছে। কারণ প্রশ্নই আসতে পারে যে বিদ্রোহীর মধ্যে হঠাৎ রাজশেখর বসু কোথা থেকে আসলেন। যারা পড়েছো তারা ভালো মতোই জানো। রাজশেখর বসু তিনি মূলত ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ এবং অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে ব্যঙ্গ, কৌতুক ও বিদ্রুপাত্মক কথা সাহিত্যের জন্য অনেক বিখ্যাত। তাহলে পরশুরাম এই নামটার সঙ্গে আমরা কাকে পাই? এটা পাই আমরা রাজশেখর বসুকে। কোনটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয়? আচ্ছা, এটা হচ্ছে আসলে খুবই সহজ। এটা লাস্ট ক্লাসে যখন আমি মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়াচ্ছিলাম তখনই আমরা অনেক কিছু বলেছি। রক্তকরবী, আমরা এটা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিখ্যাত একটা নাটক রক্তকরবী। তো আমি এটা দেখেই বুঝতে পারছি যে এটা কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয়। যখন আমরা এরকম অপশন জানি তখন তো আমি অপশন জানি, ঠিক আছে, আমি জানি যে রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথের নাটক, এটা কাজী নজরুল ইসলামের বই হবার প্রশ্নই ওঠে না। আর আরেকটা প্রসেস কি, যেটা নিয়ে আমি সবসময় ক্লাসে বলি, সেটা হলো পিওই বা প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ উত্তর অপশন কমাতে থাকা। যেমন ধরো আমি জানি ছায়ানট নজরুলের লেখা, বাদ। চক্রবাক নজরুলের লেখা, বাদ। রিক্তের বেদন নজরুলের লেখা, বাদ। তাহলে আমি তিনটা আইডেন্টিফাই করতে পেরেছি। আমি জানি না রক্তকরবীর নামও আমি শুনি নাই, পরীক্ষার হলেই ধরলাম যে আমরা প্রথম শুনলাম। ধরলাম রক্তকরবী না দিয়ে এখানে তোমার ধরো এমন একটা বই দিল যে তিথির নীল তোয়ারে, হুমায়ুন আহমেদের বই, বা ধরো বনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এখন ধরো তুমি বনির নামই শুনে, বা কালো বেড়াল সাদা বেড়াল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, এখন তুমি নামই শুনো নাই কালো বেড়াল সাদা বেড়ালে, তো তখন তুমি কি করবা? তোমার তো দরকার নেই কালো বিড়াল সাদা বিড়ালের নাম শোনার। তুমি প্রসেস অফ এলিমিনেশনে যাও। প্রসেস অফ এলিমিনেশনে গেলে কি হয়? ভুল উত্তরগুলোকে তুমি এলিমিনেট করতে থাকো বা বাদ দিতে থাকো, তখন তো শুদ্ধ উত্তরে আপনা আপনিই চলে যাওয়া যায়। এবারে যাচ্ছি, কাজী নজরুল ইসলামকে কত সালে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল? তো আমরা এবারে দেখি যে ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে সেটা কবে ছিল? সেটা ছিল ১৯৭২ সালে তাকে নিয়ে আসা হয়েছিল সপরিবারে। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হচ্ছে এখানে চক্রবাক। কিন্তু শুধু এতটুকু জানলে আমাদের হবে না, আমাদের এখন জানতে হবে আরো কিছু সম্পর্কে। আচ্ছা, সেই আরো কিছু সম্পর্কে আমরা জানতে গিয়ে এখানে কিছু তথ্য দেখি। যেমন তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, রয়েছে বিষের বাঁশি, দোলন চাপা, সিন্ধু হিল্লোল, ভাঙার গান, ছায়ানট, চক্রবাক, ঝিঙে ফুল, মরু ভাস্কর। একদম ঠোঁটস্থ থাকতে হবে এগুলো, সহজ কথায়। অন্যথায় তুমি কমন ফেলতে পারবে না, অন্যথায় কমন ফেলতে পারবে না। আর এই যে শিওর কি শিওর না, হবে কি হবে না, এই ধরনের যদি আমাদের মেন্টালিটি থাকে তাহলে আসলে তুমি ধরেই রাখো যে হবে না বেশিরভাগ ক্ষেত্রে। কারণ মানুষ শিওর হয়ে অ্যান্সার করেও অনেক প্রতিযোগিতা ফেস করতে হচ্ছে। আর যেখানে তুমি ওরকম অনিশ্চয়তার মধ্যে থেকে তুমি উত্তর করছো, তাহলে আসলে তোমার ধরেই নিতে হবে যে এটা খুব কঠিন হয়ে যাবে তোমার পক্ষে এই যাত্রা পাড়ি দেওয়া। উপন্যাসের মধ্যে আছে কি মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা। গল্প আছে ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন। আর নাটক আছে কি আলেয়া, ঝিলিমিলি এবং পুতুলের বিয়ে। এই হলো গিয়ে কাজী নজরুল ইসলামের যেই বইগুলোর কথা আমরা বললাম, সেটা নাটক, গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, সবগুলো আমরা এখানে উল্লেখ করলাম। এগুলো আমাদেরকে আসলে একদম মুখস্থ রাখতে হবে, এগুলোর বোঝার কোনো কিছু নাই। এখন কিছু কিছু জিনিস আছে এখানে যেমন একটু সহজ, সেটা হচ্ছে তোমার আমরা হয়তো বা বাদ দিয়ে দিতে পারি যারা যারা জানে। সাঁঝের মায়া হচ্ছে কার? সুফিয়া কামালের। সোনার তরী কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রূপসী বাংলা কার? রূপসী বাংলা হচ্ছে জীবনানন্দ দাশের। এইভাবে হয়তো বা বাদ দিয়ে দিয়ে করা যায়, কিন্তু কোনটা কাব্যগ্রন্থ? ধরো তোমার প্রশ্ন আসলো
5টার মধ্যে 5টাই হচ্ছে কাজী নজরুল ইসলামেরই বিভিন্ন গ্রন্থের অপশন দেওয়া, একটা আছে কাব্যগ্রন্থের নাম দেওয়া। তখন তুমি কিভাবে বুঝবা? তখন তো সম্ভব না যে আরেকজনের ওইটা তারটা বাদ দিচ্ছি, তুমি নিজের মতো করে মুখস্থ করবা। এখন অনেক ভিডিওতে দেখা যায়, অনেক প্ল্যাটফর্মে বা অনেক জায়গায় অনেক ছন্দ টন্দ দিয়ে মনে করায়। এক্ষেত্রে আসলে আমি ব্যক্তিগতভাবে এই ছান্দসিক কবি হওয়ার আগ্রহ পোষণ করি না, এবং এটাকে আমার কাছে পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে খুব একটা ইফেক্টিভ টেকনিক মনে হয় না এই ছন্দ দিয়ে মুখস্থ করা। যদি তুমি তোমার নিজের মতো করে ছন্দ বানিয়ে বা যেটাই হোক অদ্ভুত কিছু সাথে কম্পেয়ার করে হলেও যদি একটা তথ্য মনে রাখতে পারো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ছন্দের বিষয় এমন হয়, অনেক সময় দেখা যায় যে পোলাপান পরীক্ষার হলে গিয়ে ওর ছন্দ মনে আছে, ওর মূল জিনিসটাই মনে নাই, যে আসলে কি মনে করতে চাচ্ছে। এই জন্যই বলছি যে যদি তোমার মনে হয় যে তুমি কোনো একটা কাহিনী বানিয়ে বা তোমার মতো একটা কবিতা বানিয়ে বা একটা উদ্ভট কিছু একটা কল্পনা করে হলেও তুমি একটা তথ্য ধারণ করতে পারছো মস্তিষ্কে, করো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে সবকিছু মুখস্থ করতে ছন্দ 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 ছন্দ, এগুলো করতে গেলে আসলে হবে না। আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে একটু অ্যাক্টিভ রিকল করতে হবে, যেটা পৃথিবীতে পড়া মনে রাখার সবচেয়ে ইফেক্টিভ টেকনিক গুলোর একটা। অ্যাক্টিভ রিকলটা কি? অ্যাক্টিভ রিকল হচ্ছে তোমাকে, ধরো তোমার জন্য সহজভাবে বলে দিই, তুমি পড়বা, না দেখে ওটাকে মনে করার চেষ্টা করবা, অথবা কাউকে দিয়ে তুমি বলবো তোমাকে পড়াটা ধরতে। দিস কল্ড অ্যাক্টিভ রিকল। তুমি পরীক্ষার হলে যেটা করো, অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করো তথ্যটা, তারপরেই তো তুমি পরীক্ষার হলে উত্তর দাও। সো এটা করার চেষ্টা করবা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় কোথায়? এটা প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে প্রথম বিজলি পত্রিকায় এটা প্রকাশিত হয়। এরপর মাসিক প্রবাসী পত্রিকায় এবং সর্বশেষ ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এবং তোমরা অনেকেই হয়তো বা জেনে থাকবা 2021 সালে কিন্তু এই বিদ্রোহী কবিতার 100 বছর পূর্তি পালিত হয়, এবং সেই উপলক্ষে কিন্তু নানা আয়োজন ছিল। যারা নজরুল প্রেমী, সেটা শুধু বাংলাদেশে নয়, দুই বাংলাতেই, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই এটা হয়েছে। বিদ্রোহী কবিতা 1922 খ্রিস্টাব্দে প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, এবং এরপর মাসিক প্রবাসী পত্রিকায় এবং সর্বশেষ ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। তার মানে তোমরা বুঝলা যে এখানে এই 3টা অপশনই হচ্ছে শুদ্ধ, 3টার মধ্যে যেটা আসবে আমরা সেটাতে দাগ দিব। তাহলে এটা কোথায় প্রকাশিত হয়? বলেছে প্রবাসীতে প্রকাশিত হয়। আবার অনেকে এখানে একটু মানে কনফিউজড হয়ে যায়, দেখা যায় যে প্রথম প্রকাশিত হয় কোথায়। এখানে দেখা গেল অনেকে দাগ দিয়ে দিল ধূমকেতু বা প্রবাসী। নো, প্রথম প্রকাশিত হয় এটা বিজলি পত্রিকায়। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজলিতে এটা প্রকাশিত হয় প্রথমবারের মতো, পরে অন্যান্য পত্রিকাতেও সেটা প্রকাশিত হয়েছে, এবং সেটা কত সালে? 1922 সালে। এই তথ্যগুলোর কারণে তুমি এমন ভাবে কিছু অতিরিক্ত তথ্য নিয়ে নিচ্ছ তোমার মাথায়, যে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন ইনশাআল্লাহ তুমি উত্তর করতে পারবা। ধরো যদি বলে যে কত খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা রচিত হয়েছে বা প্রকাশিত হয়েছিল, তুমি বলতে পারবা 1922 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায়। রণতুর্য এটা কিসের প্রতীক? রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23 এসেছিল, খুবই রিসেন্টলি আসা প্রশ্ন এটা, বিদ্রোহের। ঠিক আছে, রণতুর্য কিসের প্রতীক? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আর হাতে রণতুর্য, কবিতার লাইন সরাসরি। এটা বিদ্রোহের প্রতীক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো গিয়ে লাঙল। সম্প্রতি কাজী নজরুল ইসলামের কোন কবিতার শতবর্ষ উদযাপিত? মাত্র আমি এটা নিয়ে বলছিলাম, বিদ্রোহী কবিতার। 2021 সালের ডিসেম্বরে এই কবিতার শতবর্ষ পূর্ণ হয়। তো এটা পৃথিবী জুড়ে নজরুল প্রেমীরা নানা অনুষ্ঠান আয়োজন করেন। এই বিদ্রোহী কবিতার 100 বছর পূর্তি হয়েছিল, এটা বেশি আগে নয়, 2021 সালের ডিসেম্বরে। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটায়? এটা আমরা অনেকেই জানি যে নজরুল জন্মেছিলেন আসলে তৎকালীন, যেটা বর্তমান অবশ্যই ভারত, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 25 মে 1899 সালে। যদি তোমাকে প্রশ্ন আসে যে কোন মহকুমায় জন্মেছিলেন নজরুল? আসানসোল মহকুমায়। কোন গ্রামে জন্মেছিলেন নজরুল? চুরুলিয়া গ্রামে। কত সালে? 1899 সালে, এবং তারিখটা হলো 25 মে। খুবই গুরুত্বপূর্ণ। এই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সন আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? এই দেখো এখানে কি হলো, এখানে কিন্তু তোমার যে বাঁধনহারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা, আমি পড়ানোর সময় একদম প্রথম প্রশ্নেই এটা বলেছিলাম। এই উপন্যাস 3টার নাম আমরা মূলত এখানে দেখতে পাই। তো এখানে যেমন বলেছে যে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়, এখন এখানে তো ধরলাম অন্যগুলো তার তার বইয়েরই নাম দিয়ে রাখছে, তাহলে কিভাবে করবা? এই জন্য আমাদের জানতে হবে কোনটা কি বই, কোনটা উপন্যাস, কোনটা নাটক, কোনটা তার গল্প গ্রন্থ, সব আমাদের প্রবন্ধ গ্রন্থ কোনটা, সব জানতে হবে। তো রিক্তের বেদন হচ্ছে এটা একটা গল্প গ্রন্থ, তার রচিত মোট 8টি গল্প নিয়ে 1924 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে এটা প্রথম প্রকাশিত হয়, রিক্তের বেদন। এবারে আসি যে এখানে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? একই প্রশ্নই,
এবং দেখবা যে একই প্রশ্ন ঘুরে ফিরে নানা বিশ্ববিদ্যালয় নানা সময় এসেছে। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমরা কাব্যগ্রন্থের নাম বললে বলছি এটা অগ্নিবীণার অন্তর্গত। আর যখন আমরা পত্রিকার কথা বলছি, এটা প্রথম প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। আমরা আশা করি আমাদের উত্তরটা পেলাম। আর কাজী নজরুলের প্রথম উপন্যাস কোনটা? তার প্রথম উপন্যাস ছিল বাঁধনহারা। আমরা এখানে 3টা উপন্যাসের কথাই বারবার দেখতে পাচ্ছি: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। শিউলিমালা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটা হচ্ছে শিউলিমালা ছোট গল্প। এটা কিন্তু শাহজালালে এসেছিল এবং খুব রিসেন্টলি কয়েক বছর আগে এটা এসেছিল। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন? তিনি 1917 সালে বাঙালি পল্টনে যোগ দেন। এই তথ্যগুলো সরাসরি তার কবি পরিচিতিতে রয়েছে। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষকে কি নামে অভিহিত করা হয়েছে? সেটা বলা হয়েছে কৃপান। আসলে এটাকে একটা আমরা প্রতিশব্দ বা সিনোনিম হিসেবেই বলতে পারি তরবারি, কৃপান। আমি সেই দিন হব শান্ত, তো সেই যে মানে শেষ স্তবকে কিন্তু এই অংশটা আছে, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে? এখন চলো প্রথমে দেখি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে বুঝলাম প্রেম, এটা তো এখানে এসেছেই। আর আছে কি? আর হাতে রণতুর্য। রণতুর্য কি? ওখানে দ্রোহ সত্তাটা প্রকাশিত হয়েছে। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা আরো একভাবে বের করতে পারি। প্রেম এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন প্রেম অপশনটা তো আছেই শুধু এইটাতে, আর বাকিগুলোতে তো নাই। বংশীবাদক তো বোঝায় নাই, বিদ্রোহী অত্যাচার এত কোনো রিলেশনশিপই নাই, বিদ্রোহী যোদ্ধা কোনো রিলেশনশিপই নাই, বিদ্রোহী বা দ্রোহ ওই অংশটা হয়তো বা রণতুর্য দিয়ে বোঝায়, কিন্তু প্রেমের অংশটা কোথায়? যে বাঁকা বাঁশের বাঁশরি। তাই প্রেম ও দ্রোহ এটা হলো গিয়ে আমাদের উত্তর। এবং এটা আমরা কিভাবে বের করলাম? এটা আমরা বের করলাম যে এই প্রথম অংশটা দেখে, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। আর কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? ব্যথার দান, এটা হলো কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা গল্প গ্রন্থ। বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এগুলো হচ্ছে তার রচিত উপন্যাস। আমি কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা তুমি যতক্ষণ দেখছো, এতক্ষণে যেই কয়েকবার আমি বাঁধনহারা, মৃত্যুক্ষুধার, কুহেলিকা এই উপন্যাস 3টার নাম বললাম, এই 3টা কিন্তু কোনোভাবেই তোমাদের ভুল করা যাবে না। এবং দেখো, আমি বলছিলাম এখানে যে কোনটা উপন্যাস নয়। বাঁধনহারা তো উপন্যাস, বাদ। মৃত্যুক্ষুধা উপন্যাস, বাদ। কুহেলিকা উপন্যাস, বাদ। তাহলে আমার অপশন বাকি থাকে শুধু ব্যথার দান। এই তো চলে গেল। বিদ্রোহী কবিতায় অরফিয়াসের পিতা কে ছিলেন? এখন এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন হতে পারে, কারণ অরফিয়াসের পিতা নিয়ে একটা মতভেদ রয়েছে। আমরা এবার একটু দেখব। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই রিসেন্টলি আসা প্রশ্ন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় আমরা দেখতে পাই যে অরফিয়াস সে হচ্ছে গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো আর মিউজ ক্যাল্লোপির ছেলে। তাহলে এখানে সে অ্যাপোলোর কথা আসে, যে অ্যাপোলোর কিন্তু মতান্তরে উনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। এখন এইখানে কি কোথাও অ্যাপোলোর কথা আছে? অ্যাপোলোর কথা তো নাই। তাহলে আমরা এখানে ইগ্রাসের নাম দিব, কারণ এখানে 2টা মতবাদ আছে। একটা মতবাদ হচ্ছে যে সে অ্যাপোলো তার বাবা, আর আরেকটা মতবাদ হচ্ছে ইগ্রাস। তাহলে যেহেতু অ্যাপোলো অপশনে নাই, আমরা ইগ্রাস দিব। আর যদি অ্যাপোলো থাকে তাহলে আমরা অ্যাপোলো দিব। এখন বলতে পারো যদি 2টাই থাকে, 2টা থাকবে না। বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কি? অনসুয়া। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা প্রকাশিত হয় কোন সালে? এটা প্রথম প্রকাশিত হয় 1919 সালে, যেটার নাম ছিল মুক্তি। এবং এটা কোথায় প্রকাশিত হয়? বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। দেখো এখন কতগুলো তথ্য তুমি জেনে গেলা। যদি বলা হয় যে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়, তুমি মানে সাথে সাথে বলে দিতে পারবা বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। যদি বলি প্রথম কবিতার নাম কি, প্রথম কবিতার নাম হলো মুক্তি। যদি জিজ্ঞেস করি মুক্তি কত সালে প্রকাশিত হয়, 1919 সালে। দেখো তথ্য কিন্তু এগুলোই, কিন্তু কত ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা যায়। তোমরা সবচেয়ে ভুল করো কি জানো? তোমরা ভুল করো যে তোমরা হচ্ছে কোনো একটা গাইড নাও বা কিছু একটা নাও, সেখান থেকে তোমরা দেখা যায় যে প্রশ্ন আর উত্তরটাকে জাস্ট মুখস্থ করো। কিন্তু এইভাবে আসলে পার পাওয়া যাবে না। পার পেতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো প্রশ্নের আশেপাশে, উত্তরের আশেপাশের নানা রকম তথ্যকে আমাদের নিজেদের ভেতর ধারণ করতে জানতে হবে, অন্যথায় আমরা উত্তর করে আসতে পারবো না। রাজবন্দির জবানবন্দি এটা কে রচনা করেন? এটা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এটা রচনা করেন। তো রাজবন্দির জবানবন্দি এটা আমরা যাতে হচ্ছে তোমার একটু প্যাচ না লাগায় ফেলি, ঠিক আছে? সেটা হলো
আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছাকাছি নামের একটা বই আছে ধরলাম, তো এখন আমরা এইগুলোতে তো অপশন পাচ্ছি, কিন্তু যেটা করে যেই কাজটা নর্মালি, যদিও এই প্রশ্নটা অতটা ট্র্যাপ নাই প্রশ্নের মধ্যে, কিন্তু দেখা যায় কিছু ইচ্ছা করে কিছু ফাঁদ সৃষ্টি করে, কিন্তু মানে যাতে ধরা পড়ে মানুষজন বা ভুল করে। এটা আসলে শুধু ভর্তি পরীক্ষা বলে না, এটা পৃথিবীর কম বেশি যে কোনো কম্পিটিটিভ টেস্টেই এই কাজটা করা হয়, যে তোমার প্রশ্নের সাপেক্ষে উত্তরটাকে খুব কাছাকাছি অনেকগুলো অপশন দিবে। সো যে হচ্ছে ভালো মতো পারে সেই অ্যান্সারটা করতে পারবে, বাকিরা আন্দাজে ঢিল মারবে, ওই বেশিরভাগেরই ঢিল লাগবে না। মৃত্যুক্ষুধা কোন ধরনের রচনা? ওরে বাবা, এটা যে পরিমাণ বলা বলছে, মৃত্যুক্ষুধা হচ্ছে একটা উপন্যাস। এটা অনেকবার বলছি, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, তিনটা উপন্যাস। এবং এটা প্রথম প্রকাশিত হয় 1930 সালে সওগাত পত্রিকায়। তাহলে যদি প্রশ্ন আসে মৃত্যুক্ষুধা কোন পত্রিকায় প্রকাশিত হয়, সওগাত পত্রিকায়। মৃত্যুক্ষুধা কত সালে প্রকাশিত হয়? 1930 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? এটা হচ্ছে তিনি করেন সঞ্চিতা। আমরা এখানে আরো একটা জিনিস জানি যে কাজী নজরুল ইসলাম যখন আলিপুর সেন্ট্রাল জেলে আটক ছিলেন, ওই সময় কিন্তু কাজী নজরুল ইসলামকে আবার একটা গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন। সেটা ছিল একটা নাটক, বসন্ত। এই নাটকটা তিনি নজরুলকে উৎসর্গ করেন, মানে রবি ঠাকুর নজরুলকে উৎসর্গ করেন। এবং নজরুল তখন কোথায় ছিলেন? নজরুল তখন আলিপুর সেন্ট্রাল জেলে আটক ছিলেন। আর নজরুল রবীন্দ্রনাথকে সঞ্চিতা বইটা উৎসর্গ করেন। নজরুল গল্পগ্রন্থ কোনটি? এখানে গল্পগ্রন্থ হচ্ছে শিউলিমালা। শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? কাজী নজরুল ইসলাম। তিনি একই সাথে শ্যামা সঙ্গীত রচনা করেছেন, তিনি একই সাথে হামদ নাত রচনা করেছেন। মানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেমন তিনি এই ধরনের গান লিখেছেন, শ্যামা সঙ্গীতের মতো গান, একই দিকে তিনি মুসলিমদের জন্য খুবই সুন্দর সুন্দর গান তিনি লিখে গেছেন। শিউলিমালা কাজী নজরুল ইসলামের কি? এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। অলরেডি বেশ কয়েকবার বললাম, এটা অনেকবার এসেছে শিউলিমালা নিয়ে প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আর কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কোনটি? তার প্রবন্ধ হলো রুদ্রমঙ্গল। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সন্ধ্যা গ্রন্থে অন্তর্ভুক্ত, এবং এটা 1929 সালে প্রকাশিত হয়। সন্ধ্যা গ্রন্থে অন্তর্ভুক্ত, যেটা 1929 সালে প্রকাশিত হয়। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, উক্তিটা কাজী নজরুল ইসলামের। আমি বেদুইন, আমি চেঙ্গিস, এটা কোন অর্থে বোঝানো হয়েছে বা কি? এটা দিয়ে আসলে একটা অহংবোধ আমরা বলতে পারি, বা যদিও এই অহংবোধটা আসলে এখানে একটু ইতিবাচক অর্থেই দেখানো যায়, কারণ চেঙ্গিস কিংবা বেদুইনের কথা যখন বলা হচ্ছে, সেখানে চেঙ্গিস খার বিধ্বংসী কথা কিংবা বেদুইনের নেতিবাচক বিষয়টাকে উল্লেখ করা হচ্ছে একটা ইতিবাচকতার আবরণে। অর্থাৎ তিনি ভালো কিছু করবেন বলেই এই ধ্বংসাত্মক বিষয়গুলোকে এনেছেন আর কি। তো এটার উত্তর যদিও অহংবোধ। ঠিক আছে। নিচের কোন রচনার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়? আনন্দময়ীর আগমনে। এটা ভালো মতো মনে রাখবা, এটার জন্য কিন্তু কাজী নজরুল ইসলামকে জেল খাটতে হয়েছিল। ঈশান বিশানে ওঙ্কার, এটা কার উচ্চারণ? মানে এটা কার উচ্চারণ বলতে আসলে কি বোঝায়? কার উচ্চারণ বলতে বোঝায় এটা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? ব্যথার দান, এটা কাজী নজরুল ইসলামের রচিত একটা গল্প গ্রন্থ। ব্যথার দান হচ্ছে একটা গল্প গ্রন্থ, এটা তার রচিত কোনো কাব্য নয়। নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হন, এই মাত্র আমি পড়িয়েছি, আনন্দময়ীর আগমনের জন্য। তো তার নিজের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকার দুর্গাপূজার সংখ্যায় লেখেন আনন্দময়ীর আগমনে কবিতাটি। তো এটার জন্য তাকে হচ্ছে তোমার কারাবরণ করতে হয়েছিল, বা কারাদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল। রাজবন্দির জবানবন্দি, এটা কি ধরনের রচনা? এটা হচ্ছে একটা প্রবন্ধ। এটা 1923 সালে কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে তিনি রচনা করেন। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা আমি অলরেডি বলেছি, বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1922 সালে। এটা প্রথম প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলি পত্রিকায় 1922 সালে। আর এমনিতে এটা যদি বইয়ের কথা বলো, তাহলে এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। তাহলে পত্রিকার কথা বললে প্রথম আসে কোনটার কথা? বিজলি। আর কাব্যগ্রন্থ তো একটাতেই এটা এসেছে, সেটা হলো অগ্নিবীণাতে এটা প্রকাশিত হয়েছিল। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগ দেন? 12 বছর বয়সে। আর নজরুল রচিত সঙ্গীত গ্রন্থ নয় কোনটা? এটা হলো ভাঙার গান। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটা? রাত্রি শেষ। এখন আমি জানি না রাত্রি শেষ কার লেখা, আমি জানতে চাইও না, কিন্তু আমি জানি যে এই তিনটা কাজী নজরুলের লেখা। তো প্রসেস অফ এলিমিনেশন, সহজ কথা।
আমি এখান থেকে 3টা বাদ দিয়ে দিব, 3টা বাদ দিলে আমার থাকে এক রাত্রি শেষ, আমার জানার দরকার নেই রাত্রি শেষ কে লিখেছে, তাহলে ওটাই হচ্ছে আমার উত্তর। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতা কে? প্রথম পত্রোপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? হোম শিখা, প্রলয় শিখা, ঝিঙে ফুল, ছায়ানট, এই সবগুলোই হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত। আর হোম শিখাটা কার? এটা মূলত আসলে সত্যেন্দ্রনাথ দত্তের। তো সত্যেন্দ্রনাথ দত্তের বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম আমি এখানে দিয়েছি, ইচ্ছে হলে তোমরা পড়তে পারো, আবার এটাকে চাইলে তোমরা স্কিপও করতে পারো। কবি নজরুলকে ভারত সরকার কোন উপাধিতে ভূষিত করেছে? পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছে। নজরুলের রচনা নয় কোনটা? দেনা পাওনা। দেনা পাওনা নজরুলের রচনা নয়। আমি জানতেও চাই না দেনা পাওনা কার রচনা, কিন্তু কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা এই সবগুলোই নজরুলের উপন্যাস, তাহলে থাকেই আমার একটা দেনা পাওনা। তো সেটা শরৎ লেখুক আর যেই লেখুক, আমি উত্তর তো পেয়ে গেলাম। নিচের কোন গ্রন্থটি নজরুল ইসলামের নয়? ক্ষুধা ও আশা, এইটা। আর বাকি সবগুলোই নজরুলের গ্রন্থ। তোমরা করবা কি, প্রশ্নটা খুব ভালো মতো পড়বা। অনেক শিক্ষার্থী এই ভুলটা করে, নার্ভাস থাকে দেখা যায় অ্যাডমিশনের টাইমে। সো ও কি করে যে প্রশ্নটা ভালো মতো না পড়ে, ধরো পড়েছে নিচের কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের, আরে আমি তো পড়ছি, দোলন চাপা, ঠাস দোলন চাপা দিল গোল্লা ভরাট করে। কিন্তু দোলন চাপা তো এখানে চায় নাই, এখানে বলে নাই যে কোনটা গ্রন্থ, এখানে বলেছে কোনটা তার গ্রন্থ নয়, কোনটা তার গ্রন্থ নয়। আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাঁশি। বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটা? সেটা হলো ব্যথার দান, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, অজস্রবার পড়িয়েছি আমি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? কোন তথ্যটি সঠিক? সেটা হচ্ছে অগ্নিবীণা 1922, কারণ 1922 সালে এটা প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কোথায়? তিনি মৃত্যুবরণ করেন ঢাকাতে। কিন্তু তিনি জন্মেছিলেন কোথায়? তিনি জন্মেছিলেন বর্ধমানে। কোথায়? বর্ধমানের কোন মহকুমাতে? আসানসোল মহকুমাতে। কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের গল্প কোনটি? পদ্ম গোখরা। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, এই পংক্তিটি কে লিখেছেন? নজরুল লিখেছেন। এটা বিদ্রোহী কবিতারই একটা লাইন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ কোনটা? মরু ভাস্কর। নজরুলের সাথে তুলিত হন কে? নজরুলের সাথে তুলিত হন হচ্ছে, আমরা বলতে পারি লর্ড বায়রনকে। তিনি হচ্ছেন একজন ইংরেজি সাহিত্যের মানে রেবেল পোয়েট তাকে বলা হয়, বা বিদ্রোহী কবি বলা হয়, এবং তাকে কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা যায়, লর্ড বায়রনকে। সাম্যবাদী কবিতায় কে বাঁশির কিশোর? শ্রীকৃষ্ণ, তাকে হচ্ছে এখানে বাঁশির কিশোর হিসেবে বলা হয়েছে সাম্যবাদী কবিতায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন, আমরা দেখি তারিখটা, তিনি জন্মগ্রহণ করেন 11ই জ্যৈষ্ঠ 1306 বা 25শে মে 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। আমি কিন্তু এখানে দুইটাই দিয়েছি, অর্থাৎ এখানে দেখো আমার অপশনে আছে কোনটা? অপশনে তো আছে এখানে শুধুই মানে বঙ্গাব্দটা, আমি এখানে সাথে সাথে ইংরেজিটা অ্যাড করলাম যে 25শে মে 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, লাইনটি নজরুলের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা তার সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে। শিউলিমালা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? শিউলিমালা হলো কাজী নজরুল ইসলামের ছোট গল্প। আর কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটা? তার প্রথম উপন্যাস হলো গিয়ে বাঁধনহারা। তার প্রথম উপন্যাস কি? বাঁধনহারা। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, এবং এটার জন্য প্রথমে তাকে বিদ্রোহের কবি বলা হয়। এইটার জন্যই তাকে কি বলা হয়? বিদ্রোহের কবি বলা হয়। কাজী নজরুল ইসলাম রচিত প্রথম গীতি গ্রন্থ কোনটি? তার কিছু গীতি গ্রন্থের কথা আমরা এখানে দেখি। প্রথম গীতি গ্রন্থ হচ্ছে বুলবুল, মানে গানের বই আর কি এটা। আর এটা ছাড়াও তার আরো কিছু গানের বই আমরা কি দেখি? চোখের চাতক, বন গীত, গানের মালা, রাঙা জবা। রাজবন্দির জবানবন্দি, এটা কার লেখা? এটা কাজী নজরুলের লেখা। কাজী নজরুল কত নম্বর বাঙালি পল্টনে যোগ দেন? এটা আমরা অলরেডি অনেকেই হয়তোবা পড়েছি। সেটা হলো 1917 সালে 10ম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা না দিয়ে তিনি 49 নম্বর পল্টনে যোগ দেন। কত নম্বর বাঙালি পল্টনে? 49 নম্বর পল্টনে যোগ দেন। সেটা কত সালে? 1917 সালে। কত নম্বর পল্টন? 49 নম্বর পল্টনে তিনি যোগ দেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন? 1917 সালে। আর কত নম্বর পল্টনে? 49 নম্বর পল্টনে। দেখেছো কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে? এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বিদ্রোহীটা? অলরেডি আমি অনেকবার বলেছি, এটা হলো অগ্নিবীণা। আর এটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? এটা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল? 1922 সালে প্রকাশিত হয়েছিল।
কোনটি কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ নয়? কুহেলিকা হচ্ছে উপন্যাস। মৃত্যুক্ষুধা কুহেলিকা, এটা বলতে একদম শেষ করে ফেলতেছি। তাহলে এটা হচ্ছে গল্প গ্রন্থ না। রাজবন্দির জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ, অনেকবার বললাম। এটা হচ্ছে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামকে জেলে আটক রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে 4 পৃষ্ঠার বক্তব্য আদালতে উপস্থাপন করে। এটাই রাজবন্দির জবানবন্দি নামে পরিচিত। এই ছিল আমাদের আজকের ক্লাস বিদ্রোহী সম্পর্কিত। কাজী নজরুল ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি অ্যাডমিশনের কথা ভেবে থাকি। তাই আমরা কাজী নজরুল ইসলামের জীবনীতে বা সহজ কথায় তার কবি পরিচিতিতে যা যা আছে আমরা এগুলোকে একদম ভালোভাবে পড়ে ফেলবো। আর কবিতার গুরুত্বপূর্ণ অংশ যেগুলো পড়ালাম এগুলো তো আমরা পড়বই ইনশাআল্লাহ। এখান থেকে আশা করি কিছু না কিছু কমন আসবেই তোমার জন্য। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই শিখর কোনো একটা ক্লাসে। ভালো থেকো ততদিন পর্যন্ত।